মুষল পর্বের কথা, অপূর্ব ঘটন, পয়ারো প্রবন্ধে কাশিদাস বিরোচন। দেখুন, তৃণমূলের মুষল পর্বে দেখছি রোজ নতুন নতুন অধ্যায় যোগ হচ্ছে। কাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার তীর বর্ষণ, তার রেশ কাটতে না কাটতেই মেয়র পরিষদ তারক সিং এর পদত্যাগ, তার জের কাটতে না কাটতেই জাভেদ খানের বাক্যবাণ। একটা দলের মধ্যে এত ক্ষোভ জমেছিল, ভোটে বিপর্যয় না হলে বোঝাই যেত না। প্রথম প্রশ্ন, কলকাতার সঙ্গে জেলায় জেলায় ভাঙছে তৃণমূল। মালদা, মুর্শিদাবাদ থেকে বর্ধমান, বীরভূম, লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। মমতার জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? শিন্ডে মডেলের মতো এখানেও কি আসল তৃণমূল হবে বিদ্রোহীরাই? দ্বিতীয় প্রশ্ন, এবার ইস্তফা মেয়র পরিষদ তারক সিং এর। সরাসরি বললেন, মমতার নেতৃত্ব মানি না। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই এত ক্ষোভ, এরপরেও আর কতদিন দলের কর্তৃত্ব আঁকড়ে থাকতে পারবে কালীঘাট আর ক্যামাক্সট্রি? তৃতীয় প্রশ্ন, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই, দলটাই থাকবে না। ঋতব্রত সন্দীপনদের সুরে মুখ খুললেন বিধায়ক জাভেদ খান। অন্যদিকে জেলা ও কোর কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন বীরভূমের আশিস ব্যানার্জি। পরিষদীয় দল থেকে সংগঠন ভেঙে খান খান হতে চলেছে গোটা তৃণমূলটাই। চতুর্থ প্রশ্ন, তৃণমূলে ভাঙনের আবহে মমতার ধর্নায় হাজির মাত্র 6 জন সাংসদ আর 8 জন বিধায়ক। জনতা থেকে সেলিব্রিটি, ভিড় নেই কোনো পক্ষেরই। পরাজয়ের পর ফ্লপ হলো তৃণমূল নেত্রীর প্রথম কর্মসূচি। ক্ষমতা যাওয়ার মাত্র 1 মাসের মধ্যে কেন ওই চাঁদের হাট পরিণত হলো এই ভাঙা হাটে? পঞ্চম প্রশ্ন, আমলাদের সই জাল হয়েছে কিনা তদন্ত করুন মুখ্যমন্ত্রী। গতকাল স্টুডিওতে এই অনুষ্ঠানে বলেছিলেন বিশ্বজিৎ দেব। আজ একই কথা শোনা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখেও। বিধায়কদের সইয়ের মতো অফিসারদের সই জালের অভিযোগও কি এবার তদন্ত করে দেখবে সরকার? তবে শুরুতেই দেখাবো একের পর এক ধাক্কায় কাঁপছে তৃণমূলের সদর দফতর। আজও দেখুন, এ পার্টি থাকবে কি করে? থাকা উচিত না, থাকবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বছর বাংলার মাটিতে রাজনীতি করছে তৃণমূল। এবার কি সেই তৃণমূলেরই জাহাজ ডুবতে চলেছে, নাকি তৃণমূল থাকবে কিন্তু তার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না? নিজের তৈরি দলেই কি ঘরছাড়া হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো রাখবেন নাকি তৃণমূল? মমতার সামনে কি এখন এই সংকট? শ্যাম রাখি না কুল, এই পরিস্থিতি? अभिषेक को बनाया कौन? Who is the founder of the Abhishek? সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন। তৃণমূল প্রতিষ্ঠার পর কখনো কংগ্রেস, কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আবার একা এগিয়েছেন। কিন্তু দুর্নীতি, একনায়কতন্ত্র, দল ও প্রশাসনকে মিশিয়ে ফেলা, আইন শৃঙ্খলা ব্যবস্থার বেআব্রু হয়ে যাওয়া, অহংকার, দম্ভ, দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট, তোলাবাজি, নানা কারণে ভেঙে পড়েছে তৃণমূলের 15 বছরের সরকার। আর এরপরই তৈরি 3 দশকের মধ্যেই আজ সেই তৃণমূলের ভাঙন কি এখন শুধু সময়ের অপেক্ষা? সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনার বহু তৃণমূল বিধায়ক একজোট হচ্ছেন। এবারের বিধানসভা ভোটে মালদার 12টা আসনের মধ্যে 6টায়, মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 9টায় জিতেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে 15টা আসনের 2টোয়, পূর্ব বর্ধমানের 16টা আসনের 2টোয়, বীরভূমের 11টা আসনের 5টায় জিতেছে তৃণমূল। সূত্রের খবর, এই সব জেলা তৃণমূল বিধায়কের একটা বড় অংশ ইতিমধ্যে বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন, আর তাদের একজোট করছেন তৃণমূলেরই নেতারা। I live for a day, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, শিউলিদি ছিলেন। তো 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন। এখন কুণাল ঘোষের জানি না, হয়তো রাগটাগ হয়েছে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। গতকাল থেকে গদ্দার বেঈমান এগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেনি আমায়। এরই মধ্যে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, বিধানসভার ফল বেরিয়েছে, এখনো 1 মাস পূর্ণ হয়নি, এখনো 2 দিন বাকি আছে। তার মধ্যেই আজকে ধর্মতলা দেখিয়ে দিল কত শূন্য শাসকের ঘর। দিনে দিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বিদ্রোহীদের তালিকা। কলকাতা থেকে জেলা, সর্বস্তরে, পুরসভা থেকে লোকসভা, বিধানসভা থেকে রাজ্যসভা, সর্বত্র। ধর্মতলার ধর্ণা দিয়ে শুরু করলাম। সংখ্যাটা এবার বলি। তৃণমূলের বিধায়ক সংখ্যা কাগজে কলমে এখনও 80, বহিষ্কৃত 2 বাদ দিলে 78। 3 দিন আগে ঘোষিত কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে নিজে ডাক দিয়েছেন, তাতেও 78-এর মধ্যে নেত্রীর পাশে এসে উপস্থিত হলেন 8 জন। ভুল শোনেননি, মাত্র 8 জন। লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা এখন সংসদে 41। আচ্ছা, কতজন সাংসদ এলেন আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চে? এই সংখ্যাটা মাত্র 6। ভাবুন, 90% সাংসদ ও বিধায়ক জাস্ট এলেনই না। কিন্তু আমি আজ অনুষ্ঠান শুরু করব যাকে দিয়ে, তিনি আর যাই হোক ঝাঁকের কই নন। তার কারণ, প্রথম যারা বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছেন, বিন্দুমাত্র ঢাকঢাক গুড়গুড় না করে, তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি মেয়র পরিষদ তারক সিং। অবশ্য তিনি আজই মেয়র পরিষদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের দখলে থাকা ছোট লালবাড়ি একেবারে কাঁপিয়ে দিয়েছেন। তারকদার কাছে অবশ্যই আমার প্রথম প্রশ্ন থাকবে যে তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দলটার সঙ্গে তারকদারা আছেন। শোনা যায় তারকদা তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে সেই সময় গেছিলেন। সেই তারক সিং ভোটে ভরাডুবির পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন কেন? দেখুন, নির্বাচন হয়, একদল জেতে একদল হারে, হার জিত হতেই পারে। দলীয় কর্মীরা যখন বিপদে পড়ে তো তারা নেতৃত্বের দিকে তাকিয়ে থাকে। নির্বাচনে হারার পর আমি অকপটে আপনাকে বলছি, আমাদের অঞ্চলে খুব গণ্ডগোল হয়েছে। যারা গণ্ডগোল করেছে তারা চিহ্নিত ক্রিমিনাল, তারা কোনো পতাকা ছিল না। কিন্তু আমি একটা জিনিস অবাক হলাম, পুলিশকে কমপ্লেন করেও কিছু সুরাহা পেলাম না। আমার মেয়ের পার্টি অফিস বন্ধ হয়ে পড়ে আছে, ভেঙে চুরমার করে টিভি তুলে নিয়ে চলে গেছে। আমার ছেলে ওখানে গন্ডগোল না, আমি পার্টি অফিসে বসেছিলাম, ডিজে নিয়ে গান গাইতে গাইতে আমার লাথি মেরে চলে গেল। বেরিয়ে প্রতিবাদ করলাম, ইন্দ্রনীল বাবুকে বলেছিল, তো ওখানে আর গন্ডগোল হয়নি, যেটা সত্য। পার্টির ইন্দ্রনীল খাঁকে যখন বলেছিলেন তাহলে নিশ্চয়ই, এবং তারপরে যখন গন্ডগোল হয়নি তাহলে নিশ্চয়ই বিজেপি করছিল, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোটা বিপদের জন্য দায়ী করলেন? বলছি, হ্যাঁ। তো দলের পক্ষে কেউ কোনো খবর নিল না। আচ্ছা, কেউ না। যে আমি ফেসবুক লাইভও করেছিলাম যে ভাই তোমরা কিরম আছো, আমরা তোমাদের জন্য আসছি। আমাদের তো 80টা এমএলএ জিতেছে একদম, রাজ্যসভা লোকসভা মিলিয়ে 42টা এমপি, কারো কোনো যোগাযোগ নেই। তো আমার যদি দলের কর্মীদের বিপদ হলে বা আমার বিপদ হলে দল পাশে না থাকে, দলীয় সংগঠন পাশে না থাকে, তাহলে সেই দলের নেতৃত্বের কাছে আমি যাব কেন? আমার সেফটি যদি আমার নিজেকে জোগাড় করতে চাই, এটা হচ্ছে এক। আমার এই মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছে, যেগুলো আমি বলছি এখন, বহুদিন ধরে, আমরা যখন এই পার্টিতে ছিলাম, আমি এই দলের সিঙ্গেল ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এই দল ভাঙার মূলে আমি। আর রেজিস্ট্রেশন হয়েছিল একদিন আগে, মমতা ব্যানার্জি আমাকে বাড়িতে ডাকলো, ডেকে বললো কাউকে দিতে ভরসা পাচ্ছি না, এয়ারপোর্টে সোমেন মিত্ররা মেরে কেড়ে নেবে, তোমায় দিলাম। সোনালির সাথে ছিল, সোনালি গুহ, তুমি এটা কালকে মুকুলকে পৌঁছে দেবে দিল্লিতে। বেশ। তো আমি জানতাম যে সোনালি কাউকে না কাউকে বলে দেবে, আমি গেলাম না। আমি একটা কোম্পানি, বড় কোম্পানিতে ডাইরেক্টর ওয়ার্কস ছিলাম বিজয়াখালী স্ট্রিটে। ওখান থেকে মুকুলকে ফোন করে আমি ফ্যাক্স করে সমস্ত ডকুমেন্ট পাঠালাম।
আমি তো একা, যদি আমাকে কেড়েই নেয় আমি তো জমা দিতে পারবো না, সেদিন জমা না দিলে পার্টির রেজিস্ট্রেশন হবে না। মুকুলকে বললাম এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ লিগাল ডকুমেন্ট, ফ্যাক্টস দাও, তো তুমি এটা জমা করে দাও, আমি সকালে 5টার ফ্লাইটে আসবো। গিয়ে জমা দিলাম, পার্টির রেজিস্ট্রেশন হলো। আগে কি মানে সোজা কথা তারকদা, আপনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সেই 98 সাল থেকেই যখন মানে কার্যত ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে এই দলের সঙ্গে আছেন। আপনার ক্ষোভ হচ্ছে আপনার দল দুঃসময় যখন আপনি বা আপনার কর্মীরা আক্রান্ত, আপনার দল আপনার পাশে দাঁড়ায়নি। কিন্তু একটা মেজর তফাৎ আছে অন্যদের সঙ্গে আপনার, সেটা হচ্ছে আজকে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নেত্রী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সমস্যার মূলে। আপনি গত সপ্তাহ থেকে লাগাতার, ইনফ্যাক্ট প্রথম বলেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি একবার দ্রুত মনে করিয়ে দেবো দর্শকদের যে গত সপ্তাহে তারক সিং ঠিক কি বলেছিলেন একেবারে সর্বোচ্চ নেতৃত্বতে। হ্যাঁ, আমি একবার তাও মনে করিয়ে দিই, দ্রুত একবার দেখে নেব কি বলেছিলেন তারক সিং। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি, ভয় পাই নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে মমতা ব্যানার্জি। যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? তাহলে অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয় তো আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে সে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। অর্থাৎ তারকদা মূল অন্যদের সঙ্গে আপনার তফাৎ হচ্ছে আপনি ফ্রম ডে ওয়ান যখন থেকে মুখ খুললেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। না, তার কারণ আছে। আমি তো ওর সাথে 84 সাল থেকে আছি, 84 থেকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম 4 জন লোক। আমি বললাম তুমি ভোটে জিতবে, সোমনাথ চ্যাটার্জি বললো উপহাস্য করছো। আমি বললাম না। ওইখানে বলছো? আমি বললাম সঞ্জীব তীর্থঙ্কর মারা গেছে, এবিপি আনন্দে যেভাবে লিখেছে এই আনন্দবাজার পত্রিকায়, আর সোমনাথ বাবু তাদের হয়ে লড়াই করেছে লয়ার হিসেবে, এটা বাঙালি মনে খুব বড় দাগ কেটেছে। আর যাদবপুরের ল্যাম্পপোস্ট দাঁড় করালে জিতবে, এটাও বাঙালি মন কোনোদিন মেনে নেবে না। তার মানে এই গোটা প্রসেসটা, আপনি তো দলবদল তৃণমূল ছাড়া তারপরে কখনো তৃণমূল ছাড়েননি, এই প্রসেসটা আপনি, এই যাত্রার আপনি একেবারে আগাগোড়া সঙ্গী ছিলেন। বামফ্রন্টের মৃত্যুঘণ্টা কার্যত 2011 সালে নেত্রী বাজালেন। তো এখন যখন প্রায় মনে হচ্ছে যে দলটার মৃত্যুঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে, এমন ভাঙনের শব্দ এত তীব্র হচ্ছে, সেই মুহূর্তে এই ভাঙনের জন্য আপনি কাকে দায়ী করছেন? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জি এই জন্য আমি বলছি, দেখুন শুভেন্দু অধিকারী কতগুলো জিনিস আমি বলছি, আমাকে একটু বলার সময় দেবেন। এই যে যুবা তৈরি হলো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের শুভেন্দু অধিকারী ছিল। এই লোকটা সুপরিকল্পিতভাবে যুবা তৈরি করে দিল, দিয়ে একটা ডিভিশন ক্রিয়েট করলো। করার পরে কিছু দিনের জন্য সৌমিত্র খাঁকে প্রেসিডেন্ট করলো, তারপরে অভিষেককে। একদম। আপনারা বলছেন অভিষেক অভিষেক অভিষেক, অভিষেক তো অল্প বয়সের ছেলে। আমার বাড়ির ছেলেকে যদি উচিত শিক্ষা না দিই, না বোঝাই, আপনি আপনার বাড়ির ছেলেকে একটু ভালো মানুষ তৈরি করবেন, পলিটিশিয়ানের ছেলে পলিটিক্স করবেন তা তো হয় না। হতেই পারে উকিলের ছেলে উকিল হবে, জজের ছেলে জজ হবে, এটা হয়। আমার বাড়িতে বর্ণপরিচয়ের মানে ভুবনের গল্প মনে করিয়ে দিয়েছেন, আমি বুঝেছি। হ্যাঁ, তো কিন্তু আমি বলছি আপনার দল ছাড়ার পেছনে কি শুধুই অভিমান? না 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 না, অভিমান না, আমি অনেকগুলো জিনিস আপনাকে বলছি যেটা মনের দাগ কেটেছে, হেরে গেছে কিছু না। উনি বললেন আমি রেজিগনেশন দেব না। বেশ, কেন দেবে না?
আমাদের জোর করে হারিয়ে দিয়েছে, 100টা সিটের কারচুপি হয়েছে, এজেন্টদের তুলে দিয়েছে। ভালো করে শুনবেন কথাগুলো। তো রেজিগনেশন দিলেন না, এই সরকারকে মানবে না। তাহলে উনি যদি রেজিগনেশন দিলেন নির্বাচন ঠিক নয়, এই সরকারকে মানবে না, তাহলে আমাদের এমএলএরা গিয়ে শপথ নিল কেন? কোনটা ঠিক? তাহলে বিরোধী দল হলো কেন? তাহলে উনি তো যখন রেজিগনেশন দিলেন না, ওনার তো বামফ্রন্টকে অনুসরণ করা দরকার ছিল। 1972 সালে বামফ্রন্ট বলেছিল ভোট চুরি করে জিতেছে, 5 বছর বিধানসভায় যায়নি, বিধানসভা বয়কট করে, তাহলে তো ম্যাচ করতো। তো একদিকে সংবিধানকে আমি মানলাম না, রেজিগনেশন দিলাম না, আবার আমি বিরোধী দলও তৈরি করলাম, ডেপুটি এই কি বলে চিফ হুইপ তৈরি করলাম। ভোট যদি মানে সে তো যুক্তি আপনি বলতেই পারেন, ভোট যদি চুরি হলো তাহলে 80 জন জিতলো কি করে? আরো ব্যাপার আপনাকে বলছি, আমাদের এই যে হার, আমি খুব ভালো করে বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের এই হারের মূলে যে কতগুলো কারণ, সেটা হচ্ছে যে দলের সাথে নেতৃত্বের সংযোগ ছিন্ন হয়ে গেছিল প্রায় 21 থেকে, তো একেবারেই হয়ে গেল। আইপ্যাক যা বলতে গিয়ে তাই শুনতে হতো, তাই করতে হতো। আমরা একটা সিনিয়র লোক, এই 10টার সময় চলে আসবেন, জাস্ট অর্ডার। আপনি বলতে পারেন তখন প্রতিবাদ করেননি কেন? কিছু কাজের দায়িত্ব তো থাকে, আর কিছু লোকের কাজ করার ইচ্ছা থাকে। আমি কাজটাকে পছন্দ করি। তো এই যে তারুদা, আপনি যে কাজটা করেন, আমি বলছি কলকাতার নাগরিকদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মেয়র পরিষদ নিকাশি, সামনে বর্ষা আসছে, আজকে মেয়র পরিষদ পদ থেকে আপনি পদত্যাগ করলেন, নভেম্বর ডিসেম্বরে ভোট। আমি মানে তৃণমূলের পুরো ভোটে ভবিষ্যৎ আপনি কি দেখছেন? দেখুন, আমার যা ধারণা, তৃণমূলের সিম্বলে যদি ভোট হয়, যারা দাঁড়াবে কেউ জিতবে না। আচ্ছা, আর যারা অঞ্চলে ভালো কাজ করেছে, এটা আপনি 144টা ওয়ার্ড ধরে বলছেন জিতবে না, কোনো বাই ইলেকশনেও জিতবে না তৃণমূলের সিম্বলে। তাহলে সেই জন্যই কি আপনি দল ছাড়লেন? যে না, আপনি বুঝে গেছেন যে না। 144-এর আমায় মধ্যে রাজনীতি করতে হবে, এরকম মেয়র কোনো পরিষদ বাধ্যবাধকতা- পদে আপনি এখনো দল ছাড়েননি, কিন্তু মেয়র পরিষদ পদে পদত্যাগ করেছেন। না, দলও ছেড়ে দিতাম। দল আচ্ছা। ছাড়েনি এই জন্য, আমি হ্যাঁ। পার্টি অফিসে রোজ বসি, তো প্রচুর লোক আসে হ্যাঁ। সই টই করাতে, নাহলে ছেড়ে দিতাম। আচ্ছা। আমি যে রেজিগনেশন দিলাম, হ্যাঁ। এর পেছনেও অনেকগুলো কারণ আছে। কিরকম? যেমন ধরুন, আমি লক্ষ্য করছি মেয়র সিদ্ধান্তগুলো নিচ্ছে, মিটিং ফিটিং ডাকছে না, নিজের মতন করে করছে। একদিন ডাকলো, আমরা গেলাম, বলল এরকম এমআইসি মিটিং ক্যান্সেল হয়েছে। ভালো, কেন হলো? বললো কমিশনার বললো আমি থাকতে পারবো না। আমি বেশ, তো কমিশনে যদি না থাকতে পারে তুমি বলতে পারতে অ্যাডিশনাল কমিশনার থাকবে, মিটিংটা হতো। বললো না, ও বললো এটা। অথচ বাইরে উঠছে যে কমিশনার মিটিং করতে দেয়নি। মেয়র বলছে তাকে কমিশনার বলেছে। আর একটা প্রশ্ন উঠলো, অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ দিয়েছে একদম বিল্ডিংয়ের জন্য, 17টা নোটিশ বিল্ডিং একটা চিঠি ড্রাফট করে বৈষ্ণবকে দিল। বৈষ্ণব দেখলো, দেখে বললো হ্যাঁ একদম দিয়ে দাও। তো পড়ে শোনালো। আমি বাবুকে বললাম, মেয়রকে, তোমার থেকে অনেক ছোট, আমি বললাম এই চিঠিটা তুমি দেবে না, কোনো মতে দেবে না। আর ও যে ঠিক বলছে, ও ওই সাবজেক্টের লয়ারই না, ওইটা জানি না। তুমি ভালো লয়ারের পরামর্শ নাও, তোমাকে এটা বুঝতে হবে। আমি একটু বুঝিনি, সেটা হচ্ছে যে অর্থাৎ এই যে আমি ববি কথাটা- হাকিম বলছেন না, মানে আমি পাবলিক এবং আমরা কি জানি, ববি হাকিম বলেছে যে এই নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি জানতাম না। আপনি বলছেন তিনি জানতেন? ওইখানে ওই আলোচনাটা হয়নি। আচ্ছা, ওখানে কথা এটা হলো যে কমিশনারকে শোকজ করো, মেয়রকে না জানিয়ে কেন নোটিশ দিয়েছে। হ্যাঁ, এটা আচ্ছা। হচ্ছে বাস্তব কথা, আচ্ছা, সত্য যেটা। হ্যাঁ। আমরা আরও আমাদের এমআইসির আছে। তো আমি বললাম আমরা পলিসি মেকার, হ্যাঁ, 1980 ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট, হ্যাঁ,
তাতে পরিষ্কার করে যে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেই গাইডলাইন মেনে আমরা চলি। হ্যাঁ তো আমরা পলিসি মেকার পলিসি তৈরি করি, হ্যাঁ পলিসি তৈরি হয়ে গেলে ইমপ্লিমেন্টার হচ্ছে কমিশনার। হ্যাঁ তো কমিশনার নোটিশ দিতে পারবে না, আইনে কোথাও বলা নেই। তো তুমি যদি শোকজ করো তুমি ভুল করবে। একদম এই জিনিস এই অনুষ্ঠানেই আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ। আমি তার আগে একটা কথা বলুন, সেটা হচ্ছে আমি দেখলাম আপনার সকালের সাক্ষাৎকারে আপনি বলছেন যে মেয়র পরিষদ হিসেবে আমি কাজ করতে পারছি না, আপনি পদত্যাগ করলেন। আপনার কি মনে হয় যে বোর্ডের অন্য মেয়র পরিষদ, কাউন্সিলর এবং মেয়র সবার পদত্যাগ করা উচিত? যদি কাজ না করতে পারেন তাহলে আমি তো বলেছিলাম, হ্যাঁ আমি তো চেয়ার রাখতে বলেছিলাম, থাকবেন আমি কেন? বলেছিলাম, অতীনও বলেছিল হ্যাঁ যে কাজ যখন হচ্ছে না হ্যাঁ তাহলে আমাদের পদত্যাগ করা উচিত। আর 104টা সিটে যখন আমরা হেরেই গেছি, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করে দিলি হবে। তাদের তো অসুবিধার কিছু নেই। সিন ক্রিয়েট করবে। আমি আর একটা কথা বলছি, হাউস বন্ধ হয়ে গেল, একদম নোটিশ দিল সেক্রেটারি, কি বলল, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, একদম। এই জন্য বন্ধ। কোনো টেকনিক্যাল বা লিগ্যাল তার ব্যাখ্যা ওখানে নেই। আমি একটা বই পড়ে দেখলাম যে মিটিং ডাকার অধিকার চেয়ারম্যানের, ডেফার করার অধিকারও চেয়ারম্যানের, আর মাসে একটা মিটিং করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো আমি বললাম এইটাকে আমাদের লিগ্যাল নোটিশ দেওয়া উচিত। আমার কথা শুনলো না, কাউন্সিলর ক্লাবে গিয়ে একটা নাটক করে হাউস বসিয়ে দিল। এটা বলুন, কি একটা শিক্ষিত মানুষ, শহরের মানুষ এটা কি ভালোভাবে নেবে? মমতা ব্যানার্জি কেন আমি নেতৃত্ব চাইছি না, উনি একটা মিটিংয়ে বলে দিলেন হঠাৎ করে, কে ওনাকে দায়িত্ব দিয়েছে আমি যাই না, যে একটা সম্প্রদায় আমি যদি ছেড়ে দিই 1 সেকেন্ডে টাইট করে দেবে, সাইজ করে দেবে, সামথিং লাইক দ্যাট, এরকম একটা কথা। এটা হিন্দু মনে খুব বড় দাগ কেটে গেছে, আমারও কেটেছে, আমি অস্বীকার করছি না। আর মুসলমানরা কি এই কথাটা বলতে ওনাকে বলেছিলেন? তো উনি তো মানুষের মধ্যে বিভেদ দিয়ে একেবারে ডিভিশন করে দিচ্ছে। তার প্রমাণ দেখুন, আপনার হিন্দু মনটা কি এখন একটা কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছে? না না না, কোশ্চেন নেই, সোজা আছে, একদম সোজা আছে, একদম সোজা আছে। তার লোকের তো প্রিন্সিপাল থাকবে। আর দেখুন, আমরা যে কথাগুলো মমতা ব্যানার্জি বলে গেছেন, বিজেপি বলেছে ঘুষপেটিয়ে আমরা ঢুকতে দেবো না। বিজেপি কিন্তু কোনোদিন বলেনি যে আমরা ঘুষপেটিয়া বলে অন্য লোককে তাড়িয়ে দেবো। আমরা বলেছি একটা লোককেও বাদ দিতে পারবে না। কে বলেছে? মমতা ব্যানার্জি। আজকে বাস্তবে কি দেখছি আমরা? লাইন দিয়ে বাংলাদেশে যাচ্ছে লোক, তাদের আই কার্ড বানিয়ে দিয়েছে, তাদের আধার কার্ড দিয়েছে, তাদের প্যান কার্ড দিয়েছে, বছরের পর বছর তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আমার কথাটা শুনুন আপনি। প্যান কার্ড পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, রেশন পেয়েছে, এটা তো আজকে প্রমাণ হয়ে গেল। তো আমরা তো আর ওই বর্ডারে থাকি না, আমরা এগুলো জানতাম না, এগুলো জানছি। তো আমরা তো এটা চাইবো না। যদি বিজেপি বলতো আমরা বলেছি কাউকে তাড়াতে দেবো না, আর বিজেপি বলেছে ঘুষপেটিয়া তাড়াতে হবে, তো এটা ভুলটা কোথায়? আমি তো এখনো বলছি ঘুষপেটিয়া থাকবে না। কেন মুসলমানদের আমরা বিজেপির অধিকাংশ কথা আপনার ভালো লাগে, ফেয়ার এনাফ। আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে থাকবে যে তাহলে আমি যদি এইভাবে বলি যে যখন এই ফলাফল বেরোলো, যখন আপনি দেখলেন যে কলকাতার ওয়ার্ডের হিসেবে 144টার মধ্যে অধিকাংশ ওয়ার্ডের হিসেবে বিজেপি এগিয়ে আছে, 103টে ওয়ার্ডে বিজেপি এই ভোটেই এগিয়ে গেছে, রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে আপনি তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন? এটা আপনি বলতে পারেন। দেখুন, আপনি এটা এবং বিজেপির কথা আপনার ভালো লাগে না না না, আপনি বলুন যে আমি অযৌক্তিক কথা বলছি, তাহলে আপনি বলবেন। এই যে আপনি দেখুন বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো, লোক নৌকোয় করে মালদায় চলে গেল মুর্শিদাবাদ থেকে। আমাদের দলের একটা লোক গেছে। আমি রাজনীতি করি বলে কারো কাছে মাথা বিকিয়ে দিয়েছি তা নয়, বলার সুযোগ ছিল না।
দেখা আপনি তো করতে বোধহয় মেয়র পারতাম। পরিষদ 16 বছর আছেন না? হ্যাঁ, 16 বছর না 15 বছর 15 মেয়র পরিষদ আছে। আমি মার্কেটে দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই রিয়েলাইজেশন গুলো মানে হারের পরে হলো নাকি দলের মধ্যে কোথাও? না, দলের মানে মধ্যে তো আমরা মালদা নিয়ে আলোচনা বলেছেন, বা এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার টেলিভিশনে দেখানো ওই মন্তব্য, যেটা সঠিকভাবেই আপনি বলেছেন যে একটি সম্প্রদায় 1 মিনিটের মধ্যে, তখন বলেছেন কোন দলের মধ্যে আপনার হ্যাঁ, প্রতিবাদটা আমাদের মধ্যে আলোচনা তো। রেজিস্টার আছে? আমি তো ববিকেও বলেছি, যেমন ধরুন হ্যাঁ। ববির একটা উদাহরণ দিই আপনি। মুসলমানরাও আমাদের ভোট দেয়নি। মালদা মুর্শিদাবাদে 6টা 12টা সিট পেয়েছে। হ্যাঁ, আর টোটাল যে 208টা সিট বিজেপির, হ্যাঁ। সবকটা হিন্দু লোক জিতেছে। আর আমাদের 80টার মধ্যে 34টা মুসলিম, আর বিরোধীদের 6টার মধ্যে 6টাই মুসলিম। এটাও আপনাকে বুঝতে হবে। বেশ। এটাও এই যে বিভেদটা, হ্যাঁ, আপনি বলুন, হ্যাঁ। মানে আমি একটা দেখে দেখে যদি আপনি আমাকে ভাবেন যে আমি একটা মেরুদণ্ডহীন, হ্যাঁ। আমাকে রাজনীতি করতেই হবে, হ্যাঁ। নট দ্যাট। না না, আপনার সিদ্ধান্ত আছে, তার কারণ আমি আপনাকে বলছি না, আমি যে আগে- এই হারের পরেও যখন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, এই থিওরিটা ওপরে ফ্লোট করছে, তখন আপনি প্রথম মুহূর্ত থেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দোষ। আজকে আপনার কি মনে হয় না যে বাড়ির ছেলেটার জীবনটা বরবাদ করে দিল? কালকে আপনার অনুষ্ঠানে শুনছিলাম, ওই আপনার বিশ্বজিৎ দেব বলছিলেন যে 7 বছর জেল হতে পারে। তো জীবনে তো আর পলিটিক্সে নামও লেখাতে পারে, ইলেকশন লড়তে পারবে না। তো একটা ছেলে পড়াশোনা শিখে এলো, বাড়ির ছেলে, তাকে এই জায়গায় পৌঁছে দিল, ধরো অনুশোচনা হয় না? এটা হওয়া উচিত না? খুব ইন্টারেস্টিং, দেখুন দেখুন, খুব ইন্টারেস্টিং। এক হচ্ছে যে একেবারে যারা এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় দোষ, সম্পূর্ণ উল্টো রাস্তা। আমি আগেই বললাম যে উনি ঝাঁকের কই নন, তার কারণ তারক সিং উল্টো রাস্তায় হেঁটে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যতের যে ধাক্কা, তার দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু হ্যাঁ, শোনেন আপনি ভালো করে, হ্যাঁ, আমি যে ওয়ার্ডে কাউন্সিলর, সেই হ্যাঁ। ওয়ার্ডে আমার একটা পার্ক আছে, এপিজে আব্দুল কালাম পার্ক। তার বাড়ি তার উল্টো দিকেই শিশিরদার একটা ফ্ল্যাট ছিল, হ্যাঁ, এখন 3টে ফ্ল্যাট, এই মুখ্যমন্ত্রী হওয়ার পরেও গেছে। হ্যাঁ, তাদের সাথে আমার রিলেশন আজও আছে। আমার প্রায় শিশিরদার সাথে 45 বছরের রিলেশন। আমি কিন্তু জীবনে কিছু করতে চাইনি। যখন শুভেন্দু আমাদের এখান থেকে চলে গেল, আমাদেরই দলের একজন লোক বলল যে তোমার ওখানে ওর বাড়িতে হামলা করে দাও। আমি বললাম তোমার আচ্ছা। ক্ষমতা থাকে করে দেখাও। হ্যাঁ, করতে দিইনি আমি। এই তো ডিউরিং দ্য ইলেকশন ওদের বাড়িতে কিছু রিপেয়ারিংয়ের কাজ হলো, রাবিশ টাবিশ পড়েছিলাম, আমি বললো দিব্যেন্দু ফোন করে দিলাম। ডাজেন্ট মিন কি আমি ওনার কাছে গিয়ে আমার দুঃখ কাঁদতে যাবো। হ্যাঁ। মানে আপনি বলছেন মানে উইথ আ ডিসক্লেমার যে এটা ফিলার নয়, এই ঘটনাটা তাও আপনি ডিসক্লোজ করছেন। ফেয়ার এনাফ। আমি এরপরে অবশ্যই আমার পুরো অনুষ্ঠানটার একটুখানি পরিকল্পনায় পরিবর্তন করে প্রদীপ্ত নয়, এরপরে যাব বিমলদার কাছে। তার কারণ রাজনীতি এবং চাপানুতর, তারকদা যা বললেন সেসব তো আছেই, কিন্তু তার মধ্যে আমার নাগরিক সত্তাটা একটু জেগে উঠেছে। তার কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত। আমি বিমলদার কাছে যাওয়ার আগে দ্রুত একবার দেখে নেব যে তারক সিং, যিনি আজকে আবার বলছি মেয়র পরিষদ, 15 বছরের মেয়র পরিষদ নিকাশি ছিলেন, আজ সকাল অবধিও তার মেয়র পরিষদ পদে পদত্যাগ করলেন। ঠিক কি বলছেন তিনি, কি বললেন, কি বলেছিলেন এবং গত সপ্তাহে কি বলেছিলেন, এক ঝলকে। দলটা কারোর ব্যক্তি সম্পত্তি নয়। এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলব। দ্রুত ছোট লালবাড়ির ভোটের সম্ভাবনা, অর্থাৎ কলকাতা পুরসভার ভোট। তার ঠিক আগে মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। ভোটে ভরাডুবির পর তৃণমূল কার্যত তাসের ঘরে পরিণত হয়েছে। কেউ নেতৃত্বের পদত্যাগ চাইছেন, কেউ নিজেই পদত্যাগ করছেন, সরাসরি নিশানা করছেন দলের শীর্ষ নেতৃত্বকে, উগরে দিচ্ছেন তীব্র ক্ষোভ। যেহেতু আমাদের মিটিং হলে মমতা ব্যানার্জি নিজে মিটিং নিতেন, কর্মীদের নিয়ে সব জেলার তাদের ওপিনিয়ন নিতেন, কথা বলতেন। আমি একটু বলে টলে দিতাম বলে আমাকে আস্তে আস্তে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ লোক, কর্মীরা সাপোর্ট না দিত,
তাহলে মমতা ব্যানার্জি হতো? এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলবো। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রমরমার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন সদ্য পদত্যাগী মেয়র পরিষদ। যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল শুভেন্দু অধিকারী, সেখানে যুবা তৈরি করে দিল একটা। কে করলো? মমতা ব্যানার্জি। কেন করলো? ডিভিশনটা তো সে তৈরি করলো, অভিষেককে দিয়ে দিল। অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। তো সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন তো অভিষেককে বলতে পারতেন এই যে চোরটা শিশিরবাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। তখন কি মমতা ব্যানার্জি বলা উচিত ছিল না যে এটা করা উচিত না? মঙ্গলবার পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে তারক সিং লেখেন, আমার হাতে কোনো কাজ না থাকায় আমি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমি মানসিক অশান্তি নিয়ে অফিসে যাওয়া আসা করছি। কলকাতা পুরসভার গাড়ি ও জ্বালানি ব্যবহার করছি, কিন্তু আমি কোনো কাজ করছি না। আমার বিবেক এটার অনুমতি দেয় না। কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি। তাতে যদি আমরা দুর্বল মনে করছি, তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে, আমরা ভোট পদত্যাগ করে দিলাম অনার দিয়ে, সেটাও আমরা করছি না। কমিশনাররা মিটিং ডাকছে না, কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি এখানে আসছি, অফিসাররা কেউ আসে না, ডাকলে এক একজন আসে। রুটিন কাজ আমি দেখি, আমার মোবাইলে রাখা আছে রোজ, এখনো আমি দেখি, আজকের পর থেকে দেখব না। তো এই কারণে আমি রেজিগনেশন নিয়েছি। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং, 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। তাই তারক সিং এর পদত্যাগ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আসুন এবার এই রাজনৈতিক টানাটানি আর রং বদলের বাইরে গিয়ে নাগরিক হিসেবে একটু নিজেদের স্বার্থতা ভাবি, অন্তত কিছুক্ষণের জন্য। কলকাতা থেকে জেলায় দিকে দিকে পুরসভার বোর্ডগুলোর পতন হচ্ছে, অসংখ্য কাউন্সিলর, বড় চেয়ারম্যান তারা পদত্যাগ করছেন, অসংখ্য কাউন্সিলর গুরুতর অভিযোগে শটান জেলে যাচ্ছেন। আমি সব বুঝলাম। ধরুন মেয়র পরিষদ নিকাশী তারক সিং আজই পদত্যাগ করেছেন। এবার আমার প্রশ্ন হলো যে আর তো মেরে কেটে 10 দিনের মধ্যে অফিসিয়ালি বর্ষা ঢোকার কথা। রাজনীতির এই টানাপোড়েনে আমাদের নাগরিক জীবনটাই শেষ পর্যন্ত বিপর্যস্ত হয়ে যাবে না তো? চন্দননগর থেকে ডায়মন্ড হারবার বোর্ডগুলো ভেঙে গেছে, যে বোর্ডগুলো টিকে আছে কোনো ক্রমে সেগুলো প্রায় অকেজো অবস্থায় বসে আছে, ডিফাং হয়ে যাচ্ছে। আজকে রাজ্যের পুরমন্ত্রী রাস্তায় নেমেছেন, কিন্তু আসল সত্যি হচ্ছে জেলায় জেলায় এবং কলকাতা পুরসভায় নাগরিকদের বিশেষ কোনো কাজই হচ্ছে না। এই প্রশ্নেই আমার পরের বক্তা বিমল শঙ্কর নন্দর কাছে আসবো এবং অবশ্যই জানতে চাইবো যে বিজেপি এটা নিয়ে কি ভাবছে। রাজ্যে বর্ষা ঢুকলে তৃণমূল তো মানুষের যদি দুর্গতি হয়, জল জমতেই পারে, তৃণমূল মানুষের দুর্গতির যাবতীয় দায় বিমলদা আপনাদের ওপর ছেড়ে দেবে, আপনাদের কারে ফেলে দেবে। আমি একটা কথা বলি, যখন ক্যামেরা আমার দিকে ছিল না তখন শুভময় একটা কথা বলে, আজকে আপনার না এলেও হতো, আপনার কথা তো তারকবাবু বলে দিলেন। তো আমি মানুষকে প্রথম কথা বলি, আমার সঙ্গে তারকবাবুর কিন্তু এর আগে আলাপও ছিল না, এই প্রথম এখানে বসে একটা কথা বললাম। তো আমরা কোনো আলোচনা করে আসিনি, উনি তার মনের কথা বলেছেন, আমি আমার মনের কথা বলছি। আমি একটা কথা বলি, আর উনি এখনো ওনার দলে আছেন, আপনি তো বিজেপি। একদম আমি বিজেপি করছি, সেটা একদম নিশ্চিত এবং এটা ক্লিয়ার এনাফ। আমার কথা একদম পরিষ্কার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা, অপদার্থতা এবং ক্রিমিনাল নেগলিজেন্স। আমি এখনও মনে করি, তারকবাবু ক্ষমা করবেন, কিন্তু আমি তৃণমূলকে ক্রিমিনালের দল বলে এখনও মনে করি, ভবিষ্যতেও মনে করব। তৃণমূল দলটা অ্যাবসলিউটলি ক্রিমিনালের দ্বারা কন্ট্রোল হয়ে গিয়েছিল। আপনার মতো দু একজন ভালো লোক হয়তো ছিল, কিন্তু গোটা দলটাকে চালাতো ক্রিমিনালরা। এবং তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে আমি ক্রিমিনাল বলবো না, কিন্তু তার মাইন্ডসেটটা কিন্তু ক্রিমিনালের মতো হয়েছিল। 2021 সালে 2রা মের পরে বিজেপির যে
কর্মীরা মারা গেছিল, ধর্ষিতা হয়েছিল মেয়েরা, তারপরেও তিনি তার প্রতিবাদ তো করেননি, বরং বলেছিলেন যে প্লাকার্ড ঝুলিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। তারপর থেকে তার প্রতি আমার অপরিসীম ঘৃণা তৈরি হয়েছে, আগামী দিনে ঘৃণাটা বাড়তেই থাকবে। আমি তাকে মানুষের মর্যাদা দিই না, ছেড়ে দাও। মমতা ব্যানার্জি গান, তিনি নিজেকে শেষ করেছেন, তার রাজনৈতিক সত্তাকে তিনি ধ্বংস করেছেন, আমি করিনি। আগামী দিনে তার কথা আর কেউ শুনবে না। আজকে 100খানেক লোক ছিল, পরে 10টা লোক থাকবে না, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টিকে মানুষ যখন এইভাবে ম্যান্ডেট দিয়েছে, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব হচ্ছে মানুষকে রিলিফ দেওয়া। আগামী দিনে আমরা যাতে মানুষ রিলিফ হয় সেই চেষ্টা করে যাব। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু এই কিন্তু জটিল পরিস্থিতি বিমলদা, আমি বলছি আমি ধরুন জানি। ধরুন কলকাতা পুরসভা, একদম। মেয়র পরিষদ একজন এর আগে বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কাজের অধিকাংশ যারা ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, অফিস আসছেন না, এলেও অফিস আসি যাই মাইনে পায়ের মতো বাড়ি চলে যাচ্ছেন। এরপর 10 দিন বৃষ্টি ঢুকবে, বর্ষা ঢুকবে, কি হবে, কোথায় গিয়ে আমি ঠেকবে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রমাণ করছি। দক্ষিণ দমদম পুরসভা যে অঞ্চলে আমি থাকি, সেখানে প্রথম কয়েকটা দিন রেজাল্ট বেরোনোর পর মিউনিসিপ্যালিটি কাজকর্মে খুব সমস্যা তৈরি হচ্ছিল, রাস্তাও ঠিক মতো পরিষ্কার হচ্ছিল না। ওখানকার যারা পুরো প্রতিনিধি, একটা অংশ এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে, কয়েকজন আছে, অনেকে এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে। গতকাল একজনকে পরশুদিন মধ্যে তুলে নিয়ে গেছে পুলিশ, আরো অনেকে ওয়েট করে আছে পুলিশ কবে তাদের তুলবে। সব মহাপুরুষ ব্যক্তিদের তো বসিয়েছিল, মহাপুরুষদের যথাস্থানে পাঠানো হচ্ছে। যখন এই ঘটনা ঘটলো, ওখানকার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি অরিজিৎ বক্সি এবং স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পরিষ্কার মিউনিসিপ্যালিটিতে যান এবং বলেন জনগণের যেন সমস্যা না হয় আমরা বলে দিয়ে যাচ্ছি। আপনারা যারা যারা এখানে আছেন তারা কিন্তু বড় অফিসগুলো চালান এবং প্রত্যেক দিন সকালে যেন জঞ্জাল পরিষ্কার হয়, এগুলো কিন্তু চলছে। ওখানে এখনো রাস্তাঘাটে বিরাট জঞ্জাল হয়েছে, তা বলবো না। যেখানে যেখানে ভাঙা রাস্তাঘাট সারাই হচ্ছিল, অল্প স্বল্প এখনো চলছে, তাই সেখানে কাজকর্মগুলো স্বাভাবিক গতিতে হচ্ছে। আমি অ্যাসিওর করে যাচ্ছি, এই কলকাতাতে বা আমাদের নেতৃত্ব যারা মন্ত্রিসভায় গেছেন প্রত্যেকে যাতে কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা ঠিক মতো কাজ করে, মানুষের যাতে বিন্দু মাত্র সমস্যা না হয়, তারা কিন্তু নিজেরা গিয়ে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন এবং তারা চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, যদি সামান্যতম লজ্জা থাকতো এই পুরসভার লোকেদের, তারা কিন্তু পদত্যাগ করতো। পদত্যাগ করলে অন্তত পুরসভাটা ভেঙে গেলে আমরা আরো এটাকে নিশ্চিত হয়ে এগিয়ে যেতে পারতাম। সেটা যখন না, জাস্ট একটা লাইনে শেষ করি, সেটা যখন তারা করেনি, আমাদের সেই দায়িত্ব নিতে হবে। আমরা পদত্যাগ জোর করে করাচ্ছি না, কিন্তু আমার দলে যারা নির্বাচিত প্রতিনিধি, নেতৃত্ব, প্রত্যেকে সামনে দাঁড়িয়ে যাতে মানুষ রিলিফ হয় সেই চেষ্টা করবেন, সেই কথা আজকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বেশ, অন্তত দায়িত্ব নিলেন। হ্যাঁ, এখানে খুব আমি দ্রুত। বলছি হ্যাঁ। যে আপনি যেহেতু জনস্বার্থে প্রশ্নটা রাখলেন, এখানে কিন্তু রাজনীতি আছে পরিষ্কার। বিভিন্ন পুরসভায় কাজ হচ্ছে না এবং বিভিন্ন তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা ভয়ে যাচ্ছেই না, পালাচ্ছে। এই অবস্থায় এবং 6 মাস মাত্র নির্বাচন বাকি আছে, একদম সরাসরি অ্যাডমিনিস্ট্রেটর বসানো যেত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার বসাতেই পারত, কিন্তু এখানে বিজেপির একটা রাজনীতি আছে যে ভাই নির্বাচনটা করব তৃণমূলের ফেসটাকে রেখে, তাহলে অ্যান্টি ইনকমবেন্সিটা আমি নির্বাচনের ফসল হিসাবে পাবো। মানে এই মুহূর্তে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর বসাই, তাহলে 6 মাসের একটা লেগেসি আমাকে নিতে হবে। ফলে সচেতন একটা পলিটিক্যাল অবস্থান এখান বিজেপির আছে, সেটা হলো এই তৃণমূলী মুখগুলোকে রাখবো, প্রচারে এগুলোকে সামনে আনবো, এগুলোকে অ্যান্টিথিসিস হিসাবে ব্যবহার করে ভোটটা। আমি তারকদা আসবো, কিন্তু সোজা কথা, আমার কনসার্নটা একই রয়ে গেল যে ধরুন বিজেপি স্ট্র্যাটেজি আছে বা বিজেপি স্ট্র্যাটেজি নেই, ধরুন তৃণমূল কাজ করার আপ্রাণ চেষ্টা করছে, অথবা অধিকাংশ ক্ষেত্রে বাস্তব সত্য তৃণমূল নেতারা এবং চেয়ারে যারা বসে আছেন তারা বসে যাচ্ছেন। কিন্তু সোজা কথা, জল জমলে, জলে ডুবলে কলকাতা বা জেলার কোনো জায়গা, সেটা আমার আপনার স্বার্থে সরাসরি একেবারে স্বার্থ বিরোধী এবং আমাদের সাফারিংস, আমাদের যন্ত্রণা বাড়বে। সেই দিক দিয়ে কে রাজনৈতিকভাবে কে দায়িত্ব নেবে, কার ঘাড়ে দায় পড়বে, কার ঘাড়ে দায় কে চাপাবে অন্য ব্যাপার, কিন্তু আমার আপনার বাড়ির সামনে জল জমে থাকতে পারে না। আমি এরপর অবধারিতভাবে প্রদীপ্তর কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো এই মুহূর্তে কলকাতা পুরসভার এই যে আলগা হওয়া, অর্থাৎ রাজনৈতিক নিয়ন্ত্রণটা আলগা হওয়া,
তার একটা খতিয়ান ঠিক কিভাবে পরপর একটার পর একটা ওই লুডোয় যেরম ঘুটি কাটা হয় অথবা মাঝ রাস্তায় ঘুটি কেটে ওই পাকা ঘুটি কেচে দেয়া, হ্যাঁ এইবার এই বাড়ি বাড়ি মনে করে দিলেন তারকদা যে বাড়ি বাড়ি লুডো দিয়েছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি টবি ইত্যাদি ছিল, সে স্টোরিও হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই লুডোর গুটির দানটা যদি মানুষের স্বার্থের বাইরে যায় তাহলে সাফার করতে হবে কিন্তু আমাকে এবং আপনাদের। আমি দ্রুত পরের প্রতিবেদনে যাব। উজ্জ্বল নাট্যশালা সমরে আছিল এমোর সুন্দরীপুরী, কিন্তু একে একে শুকাইছে ফুলেবে নেবিছে দেউটি। গেরুয়া ছড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান। মেঘনাদ বধ কাব্যে লঙ্কেশ্বর রাবণের অনুতাপের ছবি যেন স্পষ্ট হয়ে উঠেছে তৃণমূল শিবিরে। ভাঙনের সেই তালিকায় নতুন সংযোজন তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে এই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনো মেয়র পরিষদ। যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানাগরী, তাকে মনসুন মিটিংয়ের কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো, তারপরে কিছু জানলাম না। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে। 2026-এ বড় নীলবাড়ি দখল করেছে বিজেপি, সামনেই ছোট লালবাড়ির নির্বাচন। কলকাতা পুরসভার বিস্তৃতি 3টি লোকসভা কেন্দ্রের 16টি বিধানসভা আসনে, তার মধ্যে 11টিতে জিতেছে বিজেপি। ওয়ার্ডওয়ারি হিসেব বলছে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে এগিয়ে রয়েছে পদ্মশিবির, তৃণমূল মাত্র 43টিতে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও তৃণমূলের কার্যত ত্রাহি ত্রাহি রব। দিন কয়েক আগেই কলকাতা পুরসভার 12 নম্বর বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও তার পরিবারকে পুরসভার নোটিশ পর্বের মধ্যেই সেই বোর্ডের চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এবার প্রথম কোনো মেয়র পরিষদ পদ থেকে ইস্তফা দিলেন। এই মুখ আর লোক দেখতে চাইছে না, এই কথাও আর শুনতে চাইছে না। কত মিথ্যে কথা শুনবে? ভুল নেতৃত্ব। সাধারণ মানুষের জন্য যেরকম এই দল কাজ করেছে, তেমনি যা এখন দেখছি, যা যা হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো হয়েছে বলে আমি মনে করি। আসলে ভাঙন না, কলকাতা কর্পোরেশন সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ মিউনিসিপ্যালিটিতে যারা এখনো নির্বাচিত কাউন্সিলর আছেন তারা কাউন্সিলিং অফিসে মানে মিউনিসিপ্যালিটি অফিস কর্পোরেশন যাওয়া বন্ধ করে দিয়েছেন। যে মুহূর্তে সরকার চলে গেছে, এই চোর চিটিংবাজরা যখন পুলিশের হাতে ধরা পড়ছে, তখন মমতা ব্যানার্জি একা রাস্তায় বসে আছে। এদিক ভাঙছে ওদিক ভাঙছে, কোনো দিকেই সামলানো যাচ্ছে না। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।